ওয়েলকাম সবাইকে। আমরা এখন পার্ট 2টি নিয়ে শুরু করব। তো যারা সরাসরি পার্ট 2তে চলে এসেছো তাদেরকে বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সের একেবারে উপরে পার্ট 1-এর লিঙ্ক পেয়ে যাবে, ওখানে ক্লিক করে পার্ট 1টি তোমরা দেখতে পারো। ওকে, তো আর বিশেষ দেরি করব না। যেমন ক্লাসটি কন্টিনিউ করেছিলাম পার্ট 1-এ, ঠিক তেমনই আমরা পার্ট 2তেও কন্টিনিউ করব। তো প্রথম প্রশ্ন আমাদের যেটি রয়েছে যে স্কেলার ও ভেক্টর রাশির মধ্যে পার্থক্য লেখো। এর আগের কোশ্চেনগুলো আমরা পার্ট 1-এ করে নিয়েছি, এখন পার্ট 2। তাহলে প্রথম কোশ্চেনটি আমরা দেখলাম, আর এর অ্যান্সারটি এই যে আমাদের এখানে দেওয়া রয়েছে। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে ত্বরণের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার আসার কারণ কি? এই যে কারণটি কিভাবে প্রমাণ করে দেওয়া হয়েছে। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে বস্তুতে বল প্রয়োগ হলেও কি কি অবস্থায় কার্য হয় না? এই যে দুটো অবস্থাতে কার্য হয় না, দুটো পয়েন্ট দেওয়া হয়েছে। তারপরে বলছে শব্দ দূষণের দুটি উৎস ও ক্ষতিকর প্রভাব লেখো। তো উৎস বলতে কারণটাই চেয়েছে, যে যানবাহন চলার জোরালো আওয়াজ বা শব্দ, ইলেকট্রিক হর্নের শব্দ, এগুলো হচ্ছে উৎস। আর এর ক্ষতিকর প্রভাব এই যে নিচে 5টি পয়েন্ট দেওয়া রয়েছে, উপরে 7টি পয়েন্ট রয়েছে, তোমরা তোমাদের মতো করো। নেক্সট পরবর্তী স্লাইড। 100°C উষ্ণতায় 100 গ্রাম জলকে ওই উষ্ণতায় মানে 100°C উষ্ণতায় সম্পূর্ণ বাষ্পে পরিণত করতে কত তাপ লাগবে? তো যখন টেম্পারেচার সমান হয় তখন আমরা এই সমান ml এই সমীকরণটা বসাই। এই সমান তাপ যেটা আমাদের জিজ্ঞাসা করেছে, m সমান হচ্ছে ভর যেখানে দেওয়া রয়েছে 100 গ্রাম, আর l হচ্ছে কি লীন তাপ, যার মান হয়ে থাকবে যে জল থেকে বাষ্পতে পরিণত হলে এই l এর মান হয়ে থাকে 537 ক্যালোরি পার গ্রাম। তো একে একে আমরা মানগুলো পুট করব। m এর মান 100 গ্রাম, l এর মান 537 ক্যালোরি পার গ্রাম। তো এই গ্রাম গ্রাম কেটে গেল, তাহলে থাকছে 537, আর এদিকে দুটো শূন্য দিয়ে দিই, এত ক্যালোরি। এই হচ্ছে এইচের মান, এটাই আমাদের চেয়েছিল, এই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী প্রশ্ন বলছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ কাকে বলে? এই যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ সংজ্ঞাটি দেওয়া হলো। নেক্সট রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটিগুলি কি কি? তো দুটো ত্রুটি হয়ে থাকে, আর এই দুটো ত্রুটি একই সঙ্গে এখানে দেওয়া হয়েছে। নেক্সট অ্যাভোগাড্রো সংখ্যা কাকে বলে? এই যে সংখ্যা কাকে বলে তার সংজ্ঞা এবং কিছু এক্সাম্পল, এই অ্যাভোগাড্রোকে কী দ্বারা চিহ্নিত করা হয় না সেই চিহ্নটি এবং তার মান তুলে ধরা হলো। নেক্সট বলছে প্রকৃত দ্রবণ ও কলয়েডের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রকৃত দ্রবণ, একটু ফোনটাকে রোটেট করে নাও, আর এই কলয়েড দ্রবণ, এর পয়েন্ট অনুসারে খুব সুন্দরভাবে পার্থক্যগুলো তুলে ধরা হলো। নেক্সট বলছে ক্ষমতা এবং বস্তুর বেগের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করে। এই যে ক্ষমতা এবং বেগ, এই যে সম্পর্কটি দেওয়া হলো। পরে বলছে অ্যাসিড বৃষ্টির কারণ কি? এই যে অ্যাসিড বৃষ্টির কারণ, তো এখানে সংজ্ঞা আকারে দেওয়া হয়েছে। কিভাবে করবে? যে বাতাসে উপস্থিত প্রধানত কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জলের সাথে মিশে বিভিন্ন অ্যাসিড উৎপন্ন হওয়ার ফলে বৃষ্টির জলে স্বাভাবিক আম্লিকতার মাত্রা বৃদ্ধি পায়। এভাবেই অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়ে থাকে। তো লিখে দিও, এইভাবে অ্যাসিড বৃষ্টি সৃষ্টি হয়। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে পাতন কি? এই যে পাতন কাকে বলে দেয়া হলো। ওর সঙ্গে বলছে কোন ধরনের মিশ্রণের পৃথকীকরণে সেপারেটলি
ফানেল ব্যবহৃত হয়। তো এখানে লিখে দিচ্ছি যে পরস্পর মেশে না এমন তরলকে পৃথক করতে ব্যবহৃত হয়। কি ব্যবহৃত হয়? এই সেপারেটলি ফানেল ব্যবহার হয়। নেক্সট বলছে জলের ক্ষমতার কারণ কি? তো এটা ক্ষমতা নয়, তোমাদের বইয়েও ক্ষমতাই দেওয়া রয়েছে, এটা টাইপিং মিস্টেক করে দিয়েছে। জলের ক্ষরতার কারণ কি হবে? ওকে, ক্ষরতার কারণ। তো এই ক্ষমতাকে কেটে দিও। এই যে ক্ষরতার কারণ, এখানে 3টি পয়েন্ট তুলে ধরা হয়েছে। নেক্সট পরে বলছে ক্লোরিনেশন কাকে বলে? যে অবিশুদ্ধ বা অশুদ্ধ জলকে ক্লোরিনের সহযোগে জলকে শুদ্ধ করার পদ্ধতিকে ক্লোরিনেশন বলে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। এখন আমরা 4 দাগের কোশ্চেনের গুলো নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস হাফ প্লাস 2as এই সমীকরণটি প্রতিষ্ঠা করতে বলছে। এই যে সমীকরণটি প্রতিষ্ঠা করা হলো, তো এখানে লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করতে বলেনি, তো আমি লেখচিত্রের মাধ্যমে প্রমাণ করে দিয়েছি। তোমরা এমনি সহজ সরলভাবে বা লেখচিত্রের মাধ্যমে যে কোনোভাবে প্রমাণ করতে পারো, কোনো অসুবিধা নেই। নেক্সট পরবর্তীতে বলছে বিমানের ডানার বিশেষ আকৃতির সঙ্গে গতিবৃদ্ধি বিষয়টি বুঝিয়ে দাও। এই যে অ্যান্সারটি দেওয়া হলো, এখানে বলছে পাশের চিত্রে দেখানো হলো, তো এটা কেটে দিও, চিত্রটা এখানে তুলে ধরিনি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রতিধ্বনির প্রয়োগে কিভাবে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় দেখাও। এই যে চিত্র এবং প্রতিধ্বনির সাহায্যে, তো এখানে শ্রবণোত্তর শব্দের সাহায্যে বলছে, তো এটাই হচ্ছে প্রতিধ্বনির সাহায্যেও হয়ে যাবে। আর এখানে নিচের চিত্রটিকে কেটে দিও। নেক্সট পরবর্তী প্রশ্ন 50 ক্যালোরি তাপ উৎপন্ন করতে কি পরিমাণ কার্য করতে হবে? তো আমরা যে সমীকরণটি ব্যবহার করব যে ডাব্লু সমান জে এইচ, তো এখানে এইচের মান বলছে 50 ক্যালোরি এবং জে মানে জুল এর মান হয়ে যাবে ধ্রুবক, যেটা আমরা জুলের সূত্র থেকে জেনেছি, যে সমান হয় 4.2 জুল পার ক্যালোরি। এবারে আমরা মানগুলো পুট করব, 4.2 জুল পার ক্যালোরি ইন্টু এইচের মান 50 ক্যালোরি। ক্যালোরি ক্যালোরি কেটে গেল, এই পয়েন্ট তুললে নিচে 10 আসছে, নিচের জিরো উপরের জিরো কেটে গেল, তাহলে পাচ্ছি 42 ইন্টু 5 এত জুল। তো এটা গুণ করলে আমরা 42 ইন্টু 5 করলে পেয়ে যাব 210 জুল। এই হচ্ছে আমাদের অ্যান্সার। বলছে জুলের সূত্রটি লেখো। তো এদিকে এই যে জুলের সূত্রটি দেওয়া হলো, আর এই সমীকরণটা থেকেই আমরা এখনই ম্যাথটা করলাম। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে প্রথম আয়নীভবন বিভব কাকে বলে? ওকে, এই যে প্রথম আয়নীভবন বিভব কাকে বলে দেওয়া হলো, তো উদাহরণ সহযোগে এই যে উদাহরণও দেওয়া হয়েছে, নিচে একটা ছোট্ট করে বিক্রিয়া দেওয়া হলো। নেক্সট পরবর্তী প্রশ্ন বলছে কার্বন স্কেলে পারমাণবিক ভর একক কি? এই যে কার্বন স্কেলের পারমাণবিক ভর একক কাকে বলে দেওয়া হলো, তো একটু হয়তো দাগ দাগ দেওয়া রয়েছে, তোমরা অ্যাডজাস্ট করে নিও। তো বুঝার পক্ষে কোনো সমস্যা হবে না, যদি সমস্যা থাকতো আমি তার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করে দিতাম। এখানে ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে, এই কারণে কিছু করলাম না। নেক্সট ওরই সঙ্গে একটা ম্যাথ বলছে এসটিপিতে 2.8 গ্রাম N2 এর আয়তন গণনা করো। তো এটা নেক্সট পেজে করে দিচ্ছি। N2 এর আণবিক
ভর হয়ে থাকে এনের জন্য 14, দুটো এন আছে, 2 দিয়ে গুণ দিলাম, 14 দুগুণে 28। তাহলে আমরা লিখে নেব যে 28 গ্রাম N2 এর আয়তন সমান 22.4 লিটার। তাহলে 2.8 গ্রাম N2 এর আয়তন কত হবে? 22.4 বাই 28 ইন্টু 2.8। তো এই পয়েন্ট তুলে দিলে নিচে 10 পাচ্ছি, এদিকের পয়েন্ট তুলে আরও একটা শূন্য পেয়ে যাচ্ছি। 28 কেটে গেল, 224কে 10 দিয়ে ভাগ করলে 224কে 224 লিখে দাও, আর এদিকে দুটো জিরো আছে, উল্টো দিক থেকে দুটো সংখ্যার পরে জিরো বসিয়ে দাও, এত লিটার। এই হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট পরবর্তী কোশ্চেন বলছে প্রশমন ক্রিয়া কাকে বলে? এই যে প্রশমন ক্রিয়া কাকে বলে দেয়া হলো, বলছে প্রশমন ক্রিয়ায় নির্দেশকের ভূমিকা কী, ওটা নেক্সট পেজে তুলে ধরেছি। এই যে নির্দেশকগুলি সাধারণত এই 3 নম্বর পয়েন্টটা পুরোটাই তুলে দিও এই পর্যন্ত। নেক্সট পরের প্রশ্ন কি বলছে, যে দাঁতে ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব কী? তো এই যে দাঁতের ক্ষয়ের ওপর পিএইচের প্রভাব, এখানে দুটো পয়েন্ট ধরেছে, এই 3 নম্বর পয়েন্টটার একটু রয়েছে, এটাকে বাদ দিয়ে দিয়ে দুটো পয়েন্টই করো। নেক্সট, আচ্ছা এখানে কি বলছে, এ বি সি এর পিএইচ যথাক্রমে 2, 6, এদিকে বলছে 13, কোনটির, এখানে কোনটির হবে, কোনটির দ্রবণ আম্লিক? তো প্রথমটির অ্যান্সার হয়ে যাবে অবশ্যই দ্রবণ এ। নেক্সট বলছে এদের মধ্যে কোন দ্রবণ NH4Cl থেকে NH3 উৎপাদন করবে? সমীকরণ সহ লেখো। তো আগে সমীকরণটা লিখে দিই, যে NH4Cl NaOH এর সঙ্গে বিক্রিয়া করে NH3, তার সঙ্গে NaCl প্লাস H2O। ওকে, তো এখানে বলছে যে কি, এদের মধ্যে কোনটির দ্রবণ NH3Cl এর সঙ্গে বিক্রিয়া করবে? তো এই যে দ্রবণটি সোডিয়াম হাইড্রক্সাইড, তো এখানে কিন্তু সোডিয়াম হাইড্রক্সাইড কোথাও দেওয়া নেই। সোডিয়াম হাইড্রক্সাইড এর পিএইচ হয়ে থাকে 10, তো 10 মানে অবশ্যই ক্ষার। ওকে, তো এখানে আমরা যে মানগুলো দেখছি, কার মানের পাশাপাশি অবশ্যই 13 এই মানটির পাশাপাশি, তাহলে আমরা লিখে নেব যে এই সি দ্রবণটির সঙ্গে NH4Cl এর বিক্রিয়ায় অ্যামোনিয়া উৎপন্ন হয়, আর নিচের সমীকরণটা দেওয়া হলো। নেক্সট তারপরে বলছে চা এর দ্রাব ও দ্রাবক কি কি? তো চা জিনিসটা কি সেটা আমরা আগে বুঝি। তো চা তো আমরা প্রত্যেকেই খেয়েছি, চায়ের মধ্যে চা পাতা থাকবে, ওকে, এবং চিনি থাকবে, প্লাস তার সঙ্গে দুধ এবং জল তো থাকবেই। তো এই ক্ষেত্রে দুধ এবং জল এই দুটোর পরিমাণ বেশি থাকে, তাই এটি হয়ে যাবে দ্রাবক। আর চা পাতা আর চিনি বেশি থাকে, কম থাকে, তাই এটি হবে যে দ্রাব। ওকে, তো এটা দুধ চা এর জন্য। এবার র চা হলে সেখানে চা এবং শুধু জল থাকে, তাই আমরা শুধু জলকে কি করব, দ্রাবক বলবো, এবং চাকে বলবো দ্রাবক। নেক্সট পরের প্রশ্ন বলছে তরলে গ্যাসীয় পদার্থে দ্রাবতার উপর উষ্ণতার প্রভাব কী? এই যে উষ্ণতার প্রভাব এখানে তুলে ধরেছি। ওকে, তো আজকে আমরা এই পর্যন্তই রেখেছিলাম। আমরা মোটামুটি সব কোশ্চেনগুলো কমপ্লিট করলাম, যতগুলো কোশ্চেন ছিল। তো এরপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাতে পারো, কোনো সমস্যা নেই। আর যারা নতুন এসেছো তাদের জন্য শুধু বলে দিই, আমরা যে দুটো পার্টের মাধ্যমে ক্লাসটিকে কমপ্লিট করলাম, যে ফাইনাল পিডিএফটা রেডি হয়েছে, যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে একটি টেলিগ্রাম গ্রুপ পেয়ে যাবে, ওখানে ক্লিক করে জয়েন্ট হয়ে গিয়েও
প্রতিনিয়ত ক্লাসের পিডিএফগুলো কিছুক্ষণ পরেই তোমাদের ওখানে আপলোড করা হয়, তোমরা ওখান থেকে ডাউনলোড করে দেখতে পারো। ওকে, তো আজকে এই পর্যন্তই ছিল। সবাইকে থ্যাংক ইউ বলে আজকের ক্লাসটিকে এখানে অফ করছি।